হ্যালো ট্রেডার্স, আমার ইউটিউব চ্যানেল বাজার বিজ্ঞান আপনাকে স্বাগত। আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন ভারতের এই অবিশ্বাস্য উন্নয়নের পেছনে কারা রয়েছে? কারা এই বিশাল বিদ্যুৎ প্রকল্পগুলোর জন্য অর্থ যোগাচ্ছে, যা আজ আমাদের বাড়ি ও কলকারখানায় আলো পৌঁছে দিচ্ছে? চলুন আজ আমরা ভারতের শক্তি জগতের মূল কেন্দ্রবিন্দুতে যিনি আছেন, সেই পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন, যা সংক্ষেপে পিএফসি, সম্বন্ধে কিছু জেনে নিই। পিএফসি বিদ্যুৎ তৈরি থেকে শুরু করে সেটা আমাদের ঘরে পৌঁছানো পর্যন্ত সব জায়গায় পিএফসি ফান্ড দিয়ে সাহায্য করে। ধরুন, তাপ, জল বা বাতাস এই নিয়ে বিদ্যুৎ বানানো, লাইন বসানো, তার ডিস্ট্রিবিউশন করা, এমনকি কয়লা ও জ্বালানি যোগানেও পিএফসি ফান্ড প্রোভাইড করছে। তাহলে পিএফসি আসলে কি? সহজভাবে বললে, এটা ১৯৮৬ সালে গঠিত ভারতের একটি বড়সড় সরকারি প্রতিষ্ঠান এবং নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি। একে ভারতের পুরো, যাকে এনবিএফসি বলা যায়, একে ভারতের পুরো বিদ্যুৎ খাতের আর্থিক মেরুদণ্ড হিসেবে ভাবতে পারে। পিএফসির মুনাফা ১৫%-এর বেশি বেড়ে রেকর্ড ৩৫০.১৪ বিলিয়ন টাকায় পৌঁছেছে। তাদের মোট আয় প্রায় ১৭% বেড়েছে, তা হয়ে গেছে ১,০৬৫.৯৯ বিলিয়ন টাকা। This is not just about the big numbers, it shows PFC's strong financial health and efficient management. পিএফসি এখন এক বিশাল পর্যায়ে পৌঁছে গেছে। তাদের কনসলিডেটেড লোন বুক এখন ১১ ট্রিলিয়ন রুপিজের বেশি, অর্থাৎ ১২% হারে বেড়েছে। আরও ভালো খবর হলো, তাদের নেট এনপিএর হার অল টাইম লো 0.38%-এ নেমে এসেছে, যা এখন পর্যন্ত সবচেয়ে কম। দিস ইজ এ ক্লিয়ার সাইন অফ এক্সেলেন্ট অ্যাসেট কোয়ালিটি। এক কথায় পিএফসি এখন জোরদার ছন্দে চলছে। পিএফসির রিনিউয়েবল এনার্জি লোন পোর্টফোলিও বছরে 35% হারে বেড়ে ৮০,০০০ কোটি টাকায় ছাড়িয়ে গেছে। এটা ২০৩০ সালের মধ্যে ৪৫০ গিগাওয়াট রিনিউয়েবল এনার্জির লক্ষ্যে পৌঁছতে পিএফসির একটি বড় ভূমিকা নিচ্ছে। পিএফসি এখন সবুজ হাইড্রোজেন, অ্যামোনিয়া, ইলেকট্রিক গাড়ি চার্জিং এইসব ব্যবস্থার মতো প্রকল্পে অর্থ সাহায্য করছে। তাদের লক্ষ্য হলো দূষণ কমানো ও পরিবেশ বান্ধব ভবিষ্যৎ গড়ে তোলা। পিএফসি শুধু বিদ্যুৎ নয়, অন্য খাতেও ধীরে ধীরে তাদের বিস্তৃতি ঘটাচ্ছে। এখন তারা রাস্তাঘাট, মেট্রো, বন্দর এবং স্মার্ট সিটির মতন নন পাওয়ার ইনফ্রাস্ট্রাকচারে ওরা ফান্ড দিচ্ছে। ভবিষ্যতে তারা তাদের মোট ঋণের 30% বিদ্যুৎ ছাড়া অন্য খাতে নিয়ে যেতে চাইছে। এক কথায় পিএফসি দেশের সামগ্রিক উন্নয়নে বড় ভূমিকা নিতে চলেছে। এই তো এপ্রিল ২০২৫-এ পিএফসি মুম্বাই মেট্রোপলিটন রিজিয়নাল ডেভেলপমেন্ট অথরিটি, অর্থাৎ এমএমআরডি এর সঙ্গে একটি চুক্তি করেছে। তারা মুম্বাইয়ের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের উন্নয়নের জন্য ১,০০,০০০ কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। পিএফসি মধ্যপ্রদেশের গুরুত্বপূর্ণ পাওয়ার ইনফ্রাস্ট্রাকচারের জন্য ২৬,৮০০ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। শুধু দেশেই নয়, বিদেশেও তাদের উপর ভরসা বাড়ছে। যেমন ধরুন, জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন, যাকে জেবিআইসি বলা হচ্ছে, ভারতের রিনিউয়েবল এনার্জি প্রজেক্টের জন্য পিএফসিকে ১২০ বিলিয়ন ইয়েন ঋণ দিয়েছে। এটা গ্লোবাল কনফিডেন্সের একটা বড় প্রমাণ। পিএফসি এখন গুজরাটের গিফট সিটিতে নতুন একটি কোম্পানি চালু করেছে, নাম পিএফসি ইনফ্রা ফাইন্যান্স আইএফএসসি লিমিটেড। এর মাধ্যমে তারা এখন বিদেশি মুদ্রায় ঋণ দিতে পারবে, অর্থাৎ ভারতের বাইরেও এনার্জি ট্রানজিশন করার জন্য বিভিন্ন রকম সহায়তা করতে পারবে। ২০২৪ সালের অক্টোবরে পিএফসি বিইএমএল লিমিটেডের সঙ্গে মিশে ডিফেন্স, রেলওয়ে এবং মাইনিং সেক্টরে ফিনান্স করার চুক্তি করেছে। এই চুক্তি প্রমাণ করে যে পিএফসি বিদ্যুৎ ছাড়া এখন নানা গুরুত্বপূর্ণ খাতে কাজ করছে এবং ধীরে ধীরে আরও স্ট্র্যাটেজিক্যালি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। পিএফসি শুধু টাকা দিয়ে কাজ করছে তা নয়, তারা সমাজের উন্নয়নকেও বিশ্বাস করে। ২০২৪ সালে অক্টোবরে তারা শ্রমদান কর্মসূচির আয়োজন করেছিল, যেখানে পরিচ্ছন্নতার জন্য তাদের কর্মীরাই কাজ করেন
এতে বোঝা যায় যে তারা একটা স্ট্রং সাস্টেনেবল ভারতের পাশাপাশি সেন্সিবল সমাজও গড়ে তুলতে চায়। পিএফসি শুধু বিদ্যুৎ প্রকল্পে টাকা দিচ্ছে তারা নয়, তারা ভারতের উন্নয়নে গতি বাড়িয়ে দিচ্ছে। মজবুত আর্থিক অবস্থা আর সবুজ ভবিষ্যতের জন্য পরিষ্কার লক্ষ্য নিয়ে তারা দেশের এনার্জি সিকিউরিটি এবং সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য বড় ভূমিকা পালন করছে। এক কথায় পিএফসি শক্তি নয়, উন্নয়নকে এগিয়ে নিচ্ছে কিন্তু। তা এই কোয়ালিটেটিভ ফান্ডামেন্টাল অ্যানালিসিসের মাধ্যমে আপনারা পিএফসির বর্তমান অবস্থার সঙ্গে অবগত হলেন। এবার আমরা এর টেকনিক্যাল অ্যানালিসিস করে দেখব যে এই স্টকটি আগামী দিনের ভবিষ্যৎ কি, এতে কোনো ইনভেস্টমেন্ট অথবা ট্রেডিং করার স্কোপ আছে কিনা। তবে মনে রাখবেন এই টেকনিক্যাল অ্যানালিসিসটি কমপ্লিটলি বেসড অন ইলিয়ট ওয়েভ প্রিন্সিপাল। তাহলে চলুন এবার আমরা টেকনিক্যাল অ্যানালিসিস দিকে এগিয়ে যাই। টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যে প্রথম যে জিনিসটি আপনাকে জানিয়ে রাখি যে যেহেতু এটা ইলিয়ট ওয়েভ প্রিন্সিপালের পরে বেস করা অ্যানালিসিস হবে, এটা কিন্তু আরেকটা ওয়েভ থিওরিও বলা হয়। ওয়েভ থিওরি অর্থ হলো এখানে যে কোনো জিনিসই আমরা ওয়েভকে আইডেন্টিফাই করেই তারপরে আমরা নির্ধারণ করব যে এই স্টকটি কোন দিকে যাবে, কি তার ভবিষ্যৎ। এই হলো মোদ্দা কথা। তো স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন যে পাওয়ার ফিনান্স কর্পোরেশনের কোয়ার্টারলি ক্যান্ডেলস্টিক চার্ট। এই ক্যান্ডেলস্টিক চার্টের মধ্যে আপনার যেই আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন যে এই এরিয়াটা কিন্তু একটা কনসলিডেশন হয়েছে, তারপর একটা শার্প মুভ দিয়েছে আপসাইড, অলমোস্ট ভার্টিক্যাল। যে এইখানটা কেন এরকম কনসলিডেশন রয়েছে, এটা কি ধরনের স্ট্রাকচার তৈরি হয়েছে, তার জন্য প্রথমে আমি যাচ্ছি এটাই বার চার্টে এবং মান্থলি চার্ট। মান্থলি চার্টে গেলে একটু বড় হলো। এবার দেখুন এর মধ্যে আমি দুটো ট্রেন্ড লাইন ড্র করে দিচ্ছি। ট্রেন্ড লাইন ড্র করে ওয়েভগুলোকে মার্কিং করলাম, তাতে বেরিয়ে আসছে কি এটা এ বি সি ডি ই, অর্থাৎ এটা একটা লিডিং ডায়াগোনাল। এই লিডিং ডায়াগোনালকে আমরা কি করি, মার্কিং করলাম ওয়েভ দিয়ে, কি ফার্স্ট ওয়েভ অ্যান্ড সেকেন্ড ওয়েভ। এই ফার্স্ট ওয়েভ হলো, এই সেকেন্ড ওয়েভ হলো থার্ড ওয়েভ গেল এখানটায়। এবার থার্ড ওয়েভের পর ফোর্থ ওয়েভ এবং ফিফথ ওয়েভ। এই ফিফথ ওয়েভ দিয়ে কি মনে হচ্ছে যে স্টকটি এবার বুলিশ আপসাইড যাক, কিন্তু এখানে এইমাত্র বলে দিলেই কিন্তু হলো না, আমাকে জানতে হবে যে আসল স্টকটি এই জায়গাটা কি ধরনের ফাংশন করছে, আদৌ সেটা ফোর্থ ওয়েভ কিনা, এইগুলো কয়েকটা জিনিস জানতে হবে। তো তার জন্য আমরা একটুখানি যারা ইলিয়ট ওয়েভ প্রিন্সিপাল সম্বন্ধে অলরেডি জেনেছেন বা জানেন তাদের ঠিক আছে, যারা একেবারে নতুন এসেছে তাদের ছোট্ট করে একটু জানিয়ে দিই, বেশি আমি জানাতে পারবো না, কারণ যদি ডিটেলস জানতে হয় তাহলে আমার পুরোনো ভিডিও দেখলেই আপনি জানতে পারবেন। ধরুন এখানে যে একটা আমি একটু আরো লোয়ার টাইম ফ্রেমে চলে যাচ্ছি, উইকলি চার্টে যাচ্ছি। উইকলি চার্টে গেলে পরে একটু বড় করে দেখা যাবে বলে গেলাম। উইকলি চার্টে দেখুন একটা জিনিস হচ্ছে যে থার্ড ওয়েভের পরে একটা ফোর্থ ওয়েভ তৈরি হয়েছে, দ্যাট মিনস একটা কারেকশন। এইটি কারেকশনটা এখানে তৈরি হয়েছে। তারপরে একটা ফিফথ ওয়েভ আছে, এই ফিফথ ওয়েভকে আমি এই অ্যারো দিয়ে দেখাচ্ছি। তাহলে এখন আমি এখান থেকে বলে দিতে পারি যে এটা একটা বুলিশ মুভ হবে, কিন্তু বুলিশ মুভ করবার জন্য আমি চাইছি যে এই পোর্শনটা আরেকটু অ্যানালাইসিস করে নিই। করলে পরে বোঝা যাবে, কারণ এটা ভার্টিক্যাল রয়েছেই, এটা কি ধরনের স্ট্রাকচার হয়ে এই ফোর্থ ওয়েভটা এখানে কমপ্লিট হলো কিনা সেটা একটু জেনে নেওয়া দরকার আছে। এই যে এখানে স্ট্রাকচারটা তৈরি হলো, এটাকে একটু ডেইলি চার্টে চলে যাচ্ছি, ডেইলি টাইম ফ্রেমে যাচ্ছি। ডেইলি টাইম ফ্রেমে গিয়ে এটাকে আমি মার্কিং করলাম তিনটে কারেক্টিভ ওয়েভের যে ওয়েভসগুলো আছে, তিনটে সাবওয়েভ রয়েছে, সেই সাবওয়েভকে এলইসি দিয়ে বলা হয়, এবং সেই সাবওয়েভকে আমি যদি ওয়েভ লাইন দিয়ে মিলিয়ে দিই, কিছু এই ধরনের আপনার একটা স্ট্রাকচার পাবে এ বি সি। দেখুন এটা কারেক্ট স্ট্রাকচার তৈরি হয়েছে। আমি এর ওয়েব লাইনটাকে সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে এবার আমি দেখবো যে এখানে কি ধরনের স্ট্রাকচার তৈরি হচ্ছে, কি তৈরি করছে এখানটা। এখানটাকেও আমি ডেইলি চার্টের মধ্যে গিয়েও আমি আর একটু বড় করে দিচ্ছি। বড় করে দেখবেন যে এখানে একটা ট্রেন লাইন আবার ড্র করলো। ট্রেন লাইন ড্র করাতে আবার একটা কিন্তু এখানে একটা ডায়াগোনাল তৈরি হচ্ছে, সেই হচ্ছে এ বি সি ডি। এই জায়গাটা ডি, এ বি সি হয়ে এই ডি ই, দ্যাট মিনস এর মুভটা কিন্তু অনেকটা এই ধরনের হতে পারে। কিছুটা মুভ এরপরে ও আপসাইড যাবে, আবার ডাউন সাইড আসবে, তারপরে আবার আপসাইড মুভ করবে। কেন? কারণ হচ্ছে যে এইখানে যে একটা ডায়াগোনাল লিডিং ডায়াগোনাল তৈরি করবে ফিফথ ওয়েভের জন্য, সেই লিডিং ডায়াগোনালটা এখানে ই কমপ্লিট করে সে কিন্তু এটা ফার্স্ট ওয়েভ হবে, এটা সেকেন্ড ওয়েভ হবে। ফিফথ ওয়েভের সাবওয়েভের কথা বলছি আমি, সাবওয়েভস অফ ফিফথ ওয়েভ। সাবওয়েভস কি বলছে, এটা ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ, এই থার্ড জারো। দ্যাট মিনস তাহলে মুভমেন্টটা হবে, এখানে কিছুটা উপরে যাবে, আবার নিচে আসবে, আবার উপরে যাবে। তাহলে এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, তাহলে গিয়ে কমপ্লিট হবে। কিন্তু
এই যে দেখানো হলো এটা আমার অ্যানালিসিস। এটি যে সঠিক হবে এমন কোনো গ্যারান্টি নয় কিন্তু। এই বিভিন্ন সময় কিন্তু ওয়েব থিওরির একটা সবথেকে মজাদার জিনিস হলো যে আপনি যেটা করলেন ঠিক সেই মতো যদি মুভটা হয় তাহলেই ধরে নেবেন যে আপনার অ্যানালিসিস ঠিক হয়েছে। অন্যথা আগেকার অ্যানালিসিস ক্যানসেল করে দিয়ে আপনাকে নতুনভাবে আবার অ্যানালিসিস করতে হবে। তাহলে আমি যা বললাম সেটা কিন্তু একেবারেই সঠিক হবে, কোনো গ্যারান্টি নেই। এটা হলো একটা এডুকেশনাল ভিডিও। তবে আপনি এর উপর নিজস্ব অ্যানালিসিস করতে পারেন। করলে পরে আপনি এর উত্তরটা পেয়ে যাবেন। আদৌ ঠিক হয়েছে কি হয়নি। তাহলে এই ধরনের অ্যানালিসিস যদি আপনার ভালো লাগে তাহলে আপনি কমেন্ট করে জানাবেন। এবার কোনো প্রশ্ন থাকলে তাও জানাবেন। তাহলে আমার বুঝতে সুবিধা হবে আপনারা আদৌ আমার অ্যানালিসিসটাকে ধরতে পারছেন কি পারছেন। ১, ২ নম্বর হচ্ছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। এই শেয়ার লাইক হলে পরে আমিও উৎসাহ পাবো নতুন ভিডিও করবার জন্য। তা আজ এই পর্যন্তই রইল। থ্যাংক ইউ সো মাচ।